নমস্কার। সাহিত্য পাঠের আসর গল্পগেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে সাহিত্যপ্রেমী সকলকে স্বাগত। বন্ধুরা, গল্প পাঠের আসরের বিগত 3টি পর্বে আমরা আপনাদেরকে শুনিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস ইছামতি। ইছামতির 4র্থ পর্ব নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি। এই পর্বেও ইছামতি উপন্যাসটির অংশবিশেষ আপনাদেরকে পড়ে শোনাব। উপন্যাস পাঠের পূর্ণ আনন্দ পেতে এই পর্বটির সম্পূর্ণ দয়া করে শুনবেন। পাঠ শুরু করবার আগে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখবেন। পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি করে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন। তাহলে শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইছামতি উপন্যাসটির 4র্থ পর্বের পাঠ। নালুপাল একখানা দোকান করেছে। ইছামতি থেকে যে বাঁওড় বেরিয়েছে, এটা ইছামতিরই পুরনো খাত ছিল এক সময়ে। এখন আর সে খাতে স্রোত বয় না, টোপা পানার দাম জমেছে। নালুপালের দোকান এই বাঁওড়ের ধারে। মুদির দোকান একখানা ভালোই চলে এখানে। মোল্লাহাটির হাটে মাথায় করে জিনিস বিক্রি করবার সময়ে সে লক্ষ্য করেছিল। নালুপালের দোকানে খদ্দের এলো। যাতে বুনো, এদের পূর্বপুরুষ নীলকুঠির কাজের জন্যে এদেশে এসেছিল সাঁওতাল পরগনা থেকে। এখন এরা বাংলা বেশ বলে, কালী পুজো মনসা পুজো করে, বাঙালি মেয়ের মতো শাড়ি পরে। একটি মেয়ে বললে, 2 পয়সার তেল আর নুন দেও গো, মেঘ উঠেছে, বৃষ্টি আসবে। একটি মেয়ে আঁচল থেকে খুললে 4টি পয়সা, সে কড়ি ভাঙাতে এসেছে। 1 পয়সার 5 গন্ডা কড়ি পাওয়া যায়। আজ সবাইপুরের হাট, কড়ি দিয়ে শাক বেগুন কিনবে। নালুপাল আজ বড় ব্যস্ত, হাটবারের দিন আজ। সবাইপুর গ্রাম এখান থেকে 1/2 মাইল। সব লোক হাটের ফেরত ওর দোকান থেকে জিনিস কিনে নিয়ে যাবে। পয়সার বাক্স আলাদা, কড়ির বাক্স আলাদা। সে শুধু জিনিস বিক্রি করে নির্দিষ্ট বাক্সে ফেলছে। এখানে বসে সে সস্তায় হাট করে। একটি মেয়ে লাউ শাক বিক্রি করতে যাচ্ছে। নালুপাল বললে, শাক কত? 8 করা। দূর, 6 করা কালো কিনেছি, শাক আবার 8 করা, কখনো বাপের জন্মে শুনিনি। দে, 6 করা করে দে। দিলি বড় ক্ষতি হয়ে যায় যে, টাটকা শাক এখনই তুলে নিয়ে এলাম। দিয়ে যা রে বাপু, টাটকা শাক ছাড়া বাসি শাক আবার কে বেচে? 2টি কচি লাউ মাথায় একটা ঝুড়িতে বসিয়ে একজন লোক যাচ্ছে। নালুর দৃষ্টি শাক থেকে সেদিকে চলে গেল। বলি, ও দবিরুদ্দি ভাই, শোনো শোনো এইদিকে। কি? লাউ তুমি কিনতে পারবা না? সস্তায় দিতে পারবো না। কত দাম? 2 পয়সা এক একটা। দোকানের তাবৎ লোক দর শুনে আশ্চর্য হয়ে গেল। সকলেই ওর দিকে চাইতে লাগলো। একজন বললে, ঠাট্টা করলে নাকি? দবিরুদ্দি মাথার লাউ নামিয়ে একজনের হাত থেকে কলকে নিয়ে হেসে বললে, ঠাট্টা করব কেন, মোরা ঠাট্টার যোগ্যী নোক। নালু হেসে বললে, কথাটা উল্টো বলে ফেললে, আমরা কি তোমার ঠাট্টার যোগ্যী লোক? আসল কথাটা এই হবে। এখন বলো তো, কত নেবা? 1 পয়সা 10 করা দিও। না, 1 পয়সা 5 করা নিও। আর জ্বালিও না বাপু, ওই নিয়ে খুশি হও, 2টো লাউই দিয়ে যাও। বৃদ্ধ হরিনাপিত বসে তামাকের গুল একটা পাতায় জড়ো করছিল।
তাকে জিজ্ঞেস করলে ভূধর ঘোষ, ও কি হচ্ছে? দাঁত মাজবো বেনবেলা, লাউ একটা কিনবো ভেবেলাম, তা দর দেখে কিনতে সাহস হলো না। এই মোল্লাহাটির হাটে জনসন সাহেবের আমলে অমন একটা লাউ 6 করা দিয়ে কিনেছি। 10 করায় অমন 2টো লাউ পাওয়া যেত। আমার তখন নতুন বিয়ে হয়েছে। পার্শ্বনাথ ঘোষের বাড়ি ওর বড় ছেলের বউ ভাতে 1 গাড়ি তরকারি এলো। 1 টাকা দাম পড়লো মোটমাট। অমন লাউ তার মধ্যেই 15-20টা ছিল। পটল, কুমড়ো, বেগুন, ঝিঙে, থোর, মোচা, পালং শাক, শশা তো অগুন্তি। এখন সেই রকম 1 গাড়ি তরকারি 2 টাকার কম হয়? অক্রুর জেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, না, মানুষের খাদ্য খাদক কেরমেই অনাটন হয়ে উঠেছে। মানুষের খাবার দিন চলে যাচ্ছে, আর খাবে কি? এই সবাইপুরে দুধ ছিল টাকায় 22 সের 24 সের, এখন 18 সেরের বেশি কেউ দিতে চায় না। নালুপাল বললে, 18 সের কি বলছো খুড়ো? আমাদের গাঁয়ে 16 সেরের বেশি পাওয়া যাচ্ছে না। একটু সন্দেশ করব বলে ছানা কিনতে গিয়েছিলাম অঘর ঘোষের কাছে, তা নাকি 2 আনা করে খুলি, 1 খুলিতে বড্ড জোর 5 পোয়া ছানা থাকুক। অক্রুর জেলে হতাশভাবে বললে, না, আমাদের মতো গরিব গুরব না খেয়েই মারা যাবে। অচল হয়ে পড়ল কেরমেশে। তা সেই রকমই দাঁড়িয়েছে। দবিরুদ্দিন নিজেকে যথেষ্ট তিরস্কৃত বিবেচনা করে একটা লাউ 1 পয়সা হিসাবে দাম চুকিয়ে নিয়ে হাটের দিকে চলে গেল। নালুপাল তাকে 1 পয়সা দিয়ে বললে, অমনি এক কাজ করবা, 1 পয়সার চিংড়ি মাছ আমার জন্য কিনে এনো। লাউ দিয়ে চিংড়ি দিয়ে তবে মজে, বেশ ছটকালো দেখে দোয়ারির চিংড়ি আনবা। হরিনাপিত বললে, চালখানা ছেয়ে নেব বলে ঘরামির বাড়ি গিয়েছিলাম। 4 আনা রোজ ছিল বরাবর। সেদিন সোনা ঘরামি বললে কিনা 4 আনায় আর চাল ছাইতে পারবো না, 5 আনা করি দিতে হবে। ঘরামিজন 5 আনা আর একটা পেটেল 2 আনা, তাহলে একখানা 5 চালা ঘর ছাইতে কত মজুরি পড়ল বাপধনেরা? 5-6 টাকার কম নয়। বর্তমানকালের এইসব দুর্মূল্যতার ছবি অক্রুরকে এত নিরাশ ও ভীত করে তুলল যে সে বেচারি আর তামাক না খেয়ে কলকেটি মাটিতে নামিয়ে রেখে হনহন করে চলে গেল। কিন্তু কিছু দূর গিয়েই আবার তাকে ফিরতে হলো। অক্রুর জেলের বাড়ির পাশের গ্রাম পুস্তিঘাটায় তার বড় ছেলে মাছ ধরার বাঁধাল দিয়েছে সবাইপুরের বাঁওরে। হঠাৎ দেখা গেল দূরে ডুমুর গাছের তলায় সে আসছে, মাথায় চুপড়িতে একটা বড় মাছ। অক্রুর চুপ করে দাঁড়িয়ে গেল। অত বড় মাছটা কি তার ছেলে পেয়েছে নাকি? বিশ্বাস তো হয় না। আজ হাট করবার পয়সাও তার হাতে নেই। যত কাছে আসে ওর ছেলে, তত ওর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। ওহ, মস্ত বড় মাছটা দেখছি। দূর থেকে ছেলে বললে, কনে যাচ্ছ বাবা? বাড়ি যাচ্ছিলাম। মাছ কাদের? বাঁধালের মাছ। এখন পড়ল। ওজন 8 সের 10 ছটাক। তুমি মাছটা নিয়ে হাটে যাও। তুমি কনে যাবি? নৌকো বাঁওরের মুখে রেখে এলাম যে, ঝড় হলেই উড়ে বেরিয়ে যাবে। তুমি যাও। নালুপালের দোকানে খদ্দেরের ভিড় আরম্ভ হবে সন্ধেবেলা। এই সময়টা সে 5 জনের সঙ্গে গল্পগুজব করে দিন কাটায়। অক্রুর জেলেকে দোকানের সবাই মিলে দাঁড় করালে। বেশ মাছটা, এত বড় মাছ অবেলায় ধরা পড়ল। নালু বললে, মাছটা আমাদের দিয়ে যাও অক্রুরদা। নেও না, আমি বেঁচে যাই তাহলে, অবেলায় আর হাটে যাইনে। দাম কি? 4 টাকা দিও। বুঝে সুঝে বলো অক্রুরদা।
অবশ্যই অনেকদিন তুমি বড় মাছ বিক্রি করনি, দাম জানো না? হরি কাকা, দাম কত হতে পারে? হরিনাপিত ভালো করে মাছটা দেখে বললে, আমাদের উঠতি বয়সে এ মাছের দাম হতো 1.5 টাকা। দাও, 3 টাকাতে দিয়ে দাও। মাফ করো দাদা, পারবো না, বড় ঠকা হবে। আচ্ছা, 3.5 টাকা পাবা। আর কথাটি বলো না, আজ 2 টাকা নিয়ে যাও, কাল বাকিটা নেবে। মাছ কিনে কেউ বিশেষ সন্তুষ্ট হলো না, কারণ অক্রুর মাঝিকে এরা বেশি ঠকাতে পারেনি। ন্যায্য দাম যা হাট বাজারে তার চেয়ে না হয় আনাটে কম হয়েছে। নালুপাল বললে, কে কে ভাগ নেবা, তৈরি হও। নগদ পয়সা ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর? 5-6 জন নগদ দাম দিয়ে মাছ কিনতে রাজি হলো। সবাই মিলে মাছটা কেটে ফেললে দোকানের পেছনে বাঁশতলার ছায়ায় বসে এক একখানা মানকচুর পাতা জোগাড় করে এনে এক এক ভাগ মাছ নিয়ে গেল প্রত্যেকে। নালুপাল নিলে 1 ভাগের অর্ধেকটা। অক্রুর জেলে বললে, পালমশাই, অর্ধেক কেন, পুরো নিলে না? না হে, দোকানের অবস্থা ভালো না, অত মাছ খেলেই হলো। তোমরা তো মোটে মা ছেলে, একটা বুঝি বোন, সংসারে খরচ কি? দোকানটাকে দাঁড় না করিয়ে কিছু করছি নে দাদা। বউ নিয়ে এসো এই সামনের অঘ্রাণে, আমরা দেখি। ব্যবসা দাঁড় করিয়ে নিই আগে, সব হবে। নালুপাল আর কথা বলতে সময় পেলে না। দোকানে ওর বড় ভিড় জমে গেল। করির খদ্দের বেশি, পয়সার কম। টাকা ভাঙাতে এলো না একজনও, কেউ টাকা বার করলে না। অথচ রাত 8টা পর্যন্ত দলে দলে খদ্দেরের ভিড় হলো ওর দোকানে। ভিড় যখন ভাঙল তখন রাত অনেক হয়েছে। 1 প্রহর রাত্রি। তবিল মেলাতে বসল নালুপাল। কড়ি গুনে গুনে একদিকে, পয়সা আর একদিকে। 2 টাকা 7 আনা 5 করা। নালুপাল আশ্চর্য হয়ে গেল। এক বেলায় প্রায় 2.5 টাকা বিক্রি, এ বিশ্বাস করা শক্ত। সোনার দোকানটুকু, মা সিদ্ধেশ্বরীর কৃপায় এখন এই রকম যদি চলে রোজ রোজ, তবেই 2.5 টাকা এক বেলার বিক্রি নালুপাল কখনো ভাবেনি। সামান্য মশলার বেসাতি করে বেড়াতো হাটে হাটে। রোদ নেই, বর্ষা নেই, কাদা নেই, জল নেই, সব শরীরের ওপর দিয়ে গিয়েছে। গোপালনগরের বড় বড় দোকানদার তার সঙ্গে ভালো করে কথা বলতো না। জিনিস বেসাতি করে মাথায় নিয়ে সে আবার মানুষ। আজ আর তার সেদিন নেই। নিজের দোকান, খড়ের চালা, মাটির দেওয়াল। দোকানে তক্তপোষের ওপর বসে সে বিক্রি করে গদি আন চালে। কোথাও তাকে যেতে হয় না, রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায় না। নিজের দোকানের নিজে মালিক। 5 জন এসে বিকেলে গল্প করে বাইরে বাঁশের মাচায় বসে। সবাই খাতির করে, দোকানদার বলে সম্মান করে। 2.5 টাকা বিক্রি, এতে সে যত আশ্চর্যই হোক, এর বেশি তাকে তুলতে হবে। 5 টাকায় দাঁড় করাতে যদি পারে দৈনিক বিক্রি, তবেই সে গোবর্ধন পালের উপযুক্ত পুত্র। মা সিদ্ধেশ্বরী সেদিন যেন দেন। নালুপাল কিছু ধানের জমির চেষ্টায় ঘুরছে আজ কিছুদিন ধরে। রাত্রে বাড়ি গিয়ে সে ঠিক করলে সাতবেড়ের কানাই মণ্ডলের কাছে কাল সকালে উঠেই সে যাবে। সাতবেড়েতে ভালো ধানি জমি আছে বিলের ধারে, সে খবর পেয়েছে। বিয়ে, ও কথাটা হরিনাপিত মিথ্যে বলেনি কিছু। বিয়ে করে বউ না আনলে সংসার মানায়? তার সন্ধানে ভালো মেয়েও সে দেখে রেখেছে। বিনোদপুরের অম্বিক প্রামাণিকের সেজ মেয়ে তুলসীকে। সেবার তুলসী জল দিতে বেলতলায় দাঁড়িয়ে তার দিকে চেয়েছিল। 2 বার চেয়েছিল, নালু লক্ষ্য করেছে। তুলসীর বয়স 11 বছরের কম হবে না। শ্যামাঙ্গী মেয়ে, বড় বড় চোখ, হাত পায়ের গড়ন কি চমৎকার যে ওর!
চোখে না দেখলে বোঝানো যাবে না। বিনোদপুরের মাসির বাড়ি আজকাল মাঝে মাঝে যাতায়াত করার মূলেই যে মাসিদের পাড়ার অম্বিক প্রামাণিকের এই মেয়েটি, তা হয়তো স্বয়ং মাসিও খবর রাখেন না। কিন্তু না, কথা তা নয়। বিয়ে করতে চাইলে তুলসীর বাবা হাতে স্বর্গ পাবেন সে জানে। বিয়ে করতে হলে এমন একটি শ্বশুর দরকার যে তার ভালো অভিভাবক হতে পারে। সে নিজে অভিভাবক শূন্য, তার পেছনে দাঁড়িয়ে তাকে উৎসাহ দেবার কেউ নেই, বিপদে আপদে পরামর্শ করবার কেউ নেই। বাবা মারা যাওয়ার পর একা তাকে জুঝতে হচ্ছে সংসারের মধ্যে। বিনোদ প্রামাণিক ওই গ্রামের ছোট আড়তদার, সর্ষে কলাই মুগ কেনাবেচা করে। খড়ের চালা আছে খান দুই বাড়িতে, এমন কিছু অবস্থাপন্ন গৃহস্থ নয়। হঠাৎ হাত পাতলে 50-100 বার করবার মতো সঙ্গতি নেই ওদের। নালুর এখন কিন্তু সেটাও দরকার। ব্যবসার জন্যে টাকা দরকার। মাল সস্তায় পাওয়া যাচ্ছে, এখনই বায়না করতে হবে। এই সময়ে ব্যবসা আরও বড় করে ফাঁদতে পারত। ব্যবসা সে বুঝেছে, কিন্তু টাকা দেবে কে? নালুর মা ভাত নিয়ে বসেছিল রান্নাঘরের দাওয়ায়। ও আসতেই বললে, বাবা নালু এলি? কতক্ষণ যে বসে ঢুলুনি নেমেছে চকি। ভাত বারো, খিদে পেয়েছে। হাত পা ধুয়ে আয়। ময়না জল রেখে দিয়েছে ছেচ তলায়। ময়না কোথায়? ঘুমোচ্ছে। এর মধ্যেই ঘুম? ও মা, কি বলিস? ছেলে মানুষের চোখে ঘুম আসে না এত রাত্রি? পরের বাড়ি যেতে হবে যে, না হয় আর 1 বছর। তারা খাটিয়ে নেবে, তবে খেতে দেবে, বসে খেতে দেবে না। চোখে ঘুম এলেই তারা শোনবে না। নালু ভাত খেতে বসল। উচ্ছে চচ্চড়ি আর কলাইয়ের ডাল, ব্যাস, আর কিছু না। রাঙা আউশ চালের ভাত আর কলাইয়ের ডাল মেখে খাবার সময় তার মুখে এমন একটি তৃপ্তির রেখা ফুটে উঠল, যা বসে দেখবার ও উপভোগ করবার মতো। ময়না এসে বললে, দাদা তামাক সাজি আন। তুমি নাকি আমায় বকছিলে ঘুমাইছি বলে? মা বলছে। বকছি তো, ধারি মোষ, সংসারে কাজ নেই, এত সকালে ঘুম কেন? বেশ করব। যত বড় মুখ নয় তত বড় কথা। মোলো যা। গাল দিও না দাদা, বলে দিচ্ছি। তোমার খাই না পড়ি? তবে কার খাস পড়িস? ও পোড়ার মুখী। মার। মা তোমাকে এনে দেয় রোজগার করে? বাঁদুরি কোথাকার। ধুচুনি মাথায় দোজ বরে, বুড়ো বর যদি তোর না আনি। ইস, বুটি দিয়ে নাক কেটে দেব না বুড়ো বরের। হ্যাঁ দাদা, তুমি আমাদের বৌদিদিকে কবে আনছো? তোমায় আগে পার করি তবে সে কথা। তোমার মতো খান্ডার ননদকে বাড়ি থেকে না তাড়িয়ে। আহা, কথার কি ছিরি। খান্ডার ননদ দেখো, তখন বৌদিদির কত কাজ করে দেবে। আমার পালকি কই? পালকি পাইনি, পোড়ানো থাকে না তো। সুরপেটকে বলে রেখেছি রথের সময় রং করে দেবে। পুতুলের বিয়ে দেব আষাঢ় মাসে, তার আগে কিনে দিতে হবে পালকি। না যদি দাও তবে। যা যা, তামাক সেজে আন, বাজে বকুনি রেখে দে। ময়না তামাক সেজে এনে দিল। অল্প কয়েক টান দিয়েই নালুপাল একটা মাদুর দাওয়ায় টেনে নিয়ে শুয়ে পড়ল। গ্রীষ্মকাল, আতা ফুলের সুমিষ্ট গন্ধ বাতাসে। আকাশে সামান্য একটু জ্যোৎস্না উঠেছে কৃষ্ণা তিথির। নন্দীদের বাগানে শেয়াল ডেকে উঠল। রাত হয়েছে নিতান্ত কমও নয়, এ পাড়া নিশুতি হয়ে এসেছে। ময়না আবার এসে বললে, পা টিপে দেব? না না, তুই যা, ভারী আমার। দি না, রাত হয়েছে, শুগে যা। কাল সকালে আমায় ডেকে দিবি, সাত বেড়েতে যাব জমি দেখতি। ডাকবো, পা টিপতেই হবে না তো? না, তুই যা।
নালুপাল বাড়ি ফিরবার পথে সন্ন্যাসিনীর আখড়ায় একটা করে আধলা পয়সা দিয়ে যায় প্রতি রাত্রে। দেবদ্বিজে ওর খুব ভক্তি, ব্যবসায় উন্নতি তো হবে ওঁদেরই দয়ায়। সন্ন্যাসিনীর আশ্রম বাউরের ধারের রাস্তার পাশে প্রাচীন এক বটবৃক্ষ তলে, নিবিড় সাঁই বাবলা বনের আড়ালে, রাস্তা থেকে দেখা যায় না। সন্ন্যাসিনীর বাড়ি ধোপাখোলা। সে নাকি হঠাৎ স্বপ্ন পেয়েছিল এই গ্রামের এই প্রাচীন বটতলার জঙ্গলে শ্মশানকালীর পীঠস্থান 350 বছর ধরে লুকোনো। তাই সে এখানে এসে জঙ্গল কেটে আশ্রম বসিয়েছিল বছর 7 আগে। এখন তার অনেক শিষ্য সেবক, পুজো আচ্চা ধর্ণা দিতে আসে ভিন্ন গ্রামের কত লোক। সন্ধ্যার পরে যারা আসে, বঁইচি গাছের জঙ্গল ঘেঁষে যে খড়ের নিচু ঘরখানা, যার মাথার ওপর বটগাছের ডালটা, যেখানে বাসা বেঁধেছে অজস্র বাবুই, যেখানে ঝোলে কলাবাদুরের পাল, রাত্রের অন্ধকারে সেই ঘরটির দাওয়ায় বসে ওরা গাঁজার আড্ডা জমায়। নালুকে বললে ছিহরি জেলে। কেডাগা? নালু? হ্যাঁ। কি করতে এলে? মায়ের বৃত্তিটা দিয়ে যাই, রোজ আসি। বৃত্তি? হ্যাঁ গো। কত? 10 করা, আধ পয়সা। বসো, একটু ধোঁয়া ছাড়বা না? না, ওসব চলে না। বসো তোমরা। আর কে কে আছে? নেই এখন কেউ। হরিবোষ্টম আসে, মনোযোগী আসে, দারিক কর্মকার আসে, হাফেজ আছে, মনসুর নিকিরি আসে। নালু কি একটা কথা বলতে গিয়ে বড় অবাক হয়ে গেল। তার চোখে যেন বিশ্বাস করা শক্ত হয়ে উঠল। দেওয়ানবাড়ির জামাই বাড়ুজ্জি মশাইকে সে হঠাৎ দেখতে পেলে অশ্বত্থতলার দিকে আসতে। উনিও কি এখানে গাঁজার আড্ডায়? নালু দাঁড়ালো চুপ করে দাওয়ার বাইরে ছেঁচ তলায়। ভবানী বাড়ুজ্জে এসে বটতলায় বসলেন আসনের সামনে। মূর্তি নেই, ত্রিশূল বসানো সিঁদুর লেপা একটা উঁচু জায়গা আছে গাছতলায়, আসন বলা হয় তাকেই। ভবানী বাড়ুজ্জে এক মনে বসে থাকবার পরে সন্ন্যাসিনী সেখানে এসে বসল তাঁর পাশেই। সন্ন্যাসিনীর রং কালো, বয়স 35-36, মুখশ্রী তারকা রাক্ষসীকে লজ্জা দেয়। মাথার দুদিক থেকে দুটি লম্বা জট এসে কোলের ওপর পড়েছে। ভবানী বললেন, কি খেপি, খবর কি? ঠাকুর, কি খবর বলো? সাধনা টাধনা করছো? আপনাদের দয়া, যেতে হারিডোম। কি সাধনা করব আমরা ঠাকুর? আজও আসন সিদ্ধি হলো না দেবতা। আমি আসবো সামনের অমাবস্যাতে, দেখিয়ে দেব প্রণালীটা। ওসব হবে না ঠাকুর, আর ফাঁকি দিও না, আমাকে শেখাও। দূর খেপি, আমি কি জানি? তাঁর দয়া, আমি সাধন ভজন করিও নে, মানিও নে। তবে দেখি তোমাদের এই পর্যন্ত। আমায় ঠকাতে পারবে না ঠাকুর। তুমি রোজ এখানে আসবে সন্ধ্যের পর। যত সব অজ্ঞান লোকেরা ভিড় করে রাত দিন। নিয়ে এসো ওষুধ, নিয়ে এসো মামলা জেতা, ছেলে হওয়া। সে তোমারই দোষ, সেটা না করতেই পারতে গোড়া থেকে। ধন্না দিতে দিলে কেন? তুমি ভুলে যাচ্ছ, এ জায়গাটা গোরা সাহেবের বাংলা নয়। তবে এত লোক আসে কেন? ধর্মের জন্যে নয়, অবস্থা ঘোরাবার জন্যে, মামলা জেতাবার জন্যে। সে তো বুঝি। একটু থেকে দেখবেন না দিনের বেলায়? এত রাতে আর কি আছে? চলে গেল সবাই। কি বিপদ যে আমার! সাধন ভজন সব যেতে বসেছে, ডাক্তার বদ্যি সেজে বসেছি। শুধু রোগ সারাও আর রোগ সারাও। নালুপাল এসব শুনে কিছু বুঝলে কিছু বুঝলে না। ভবানী বাড়ুজ্জেকে সে অনেকবার দেখেছে। দেওয়ান মহাশয়ের জামাই সুচেহারার লোক বটে, দেখলে ভক্তি হয়। বাড়ি ফিরে মাকে সে বললে, একটা চমৎকার জিনিস দেখলাম আজ। সন্ন্যাসিনীর গুরু হলেন আমাদের দেওয়ানজির ভগ্নিপতি বড় দিদি ঠাকরুনের বর।
তিন দিদি ঠাকরুনেরই বর। সব কথা বুঝলাম না কি বললেন, কিন্তু সন্ন্যাসিনী যে অত বড় সেও একেবারে তটস্থ। তিলু বললে, এত রাত করলে আজ? ভাত জুড়িয়ে গেল। নীলু, এদিকে আয়, জায়গা করে দে। বিলু কোথায়? নীলু চোখ মুছতে মুছতে এলো। রান্নাঘরের দাওয়া ঝাঁট দিতে দিতে বললে, বিলু ঘুমিয়ে পড়েছে। কোথায় ছিলেন নাগর এত রাত অবধি? নতুন কিছু জুটলো কোথাও? ভবানী বাণিজ্যে অপ্রসন্ন মুখে বললেন, তোমার কেবল যত হি হি হি। হ্যাঁ, হাসলেই মিটে গেল। কি করতেই হবে শুনি তবে? দেখো গে লোকে কি করছে। মানুষ হয়ে জন্মে আর কিছু করবে না, শুধু খাবে আর বাজে বকবে। ওগো, অত শত উপদেশ দিতে হবে না আপনার। আপনি পরকালের ইহকালের সর্বস্ব আমাদের। আর কিছু করতে হয় সে আপনি করুন গিয়ে। আমরা ডুমুরের ডালনা দিয়ে ভাত খাবো আর আপনার সঙ্গে ঝগড়া করব, এতেই আমাদের সজ্ঞ। খেয়ে উঠে খোকাকে ধরুন। ভবানী খেয়ে উঠে খোকনকে আদর করলেন কতক্ষণ ধরে। 8 মাসের সুন্দর শিশু তিলুর খোকা, সে হাবলার মতো বিস্ময়ের দৃষ্টিতে বাবার মুখের দিকে চেয়ে থাকে। তারপর অকারণে একগাল হাসি হাসে দন্তহীন মুখে, বলে ওঠে গ গ গ গ। ভবানী বললেন, ঠিক ঠিক। হ্যাঁ, ইয়া গ গ গ গ। ঠিক বাবা। খোকা বিস্ময়ের দৃষ্টিতে নিজের হাতখানা নিজের চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, যেন কত আশ্চর্য জিনিস। ভবানীর সামনে অনন্ত আকাশের এক ফালি। বাঁশ বনে জোনাকি জ্বলছে। অন্ধকারে পাকা ফুলের গন্ধের সঙ্গে বনমালতী ও ঘেঁটকোল ফুলের গন্ধ। নক্ষত্র উঠেছে এখানে ওখানে আকাশে। কত বড় আকাশ, কত নক্ষত্র। চাঁদ উঠেছে কৃষ্ণা তৃতীয়ার। পূর্ব দিগন্তে আলো হয়েছে। এই ফুল, এই অন্ধকার, এই অবোধ শিশু, এই নক্ষত্র ওঠা আকাশ, সবই এক হাতের তৈরি বড় ছবি। ভবানী অবাক হয়ে যান ওর খোকার মতোই। তিলু বললে, খোকনের ভাত দেবেন কবে? ভাত হবে উপনয়নের সময়। ও মা, সে আবার কি কথা? তা হয় না, আপনি অন্নপ্রাশনের দিন খেন দেখুন। ও বললি চলবে না। তোমাদের বাঙাল দেশে একরকম, আমাদের আর একরকম। ওসব চলবে না আমাদের নদে শান্তিপুরের সমাজে। তুমি ওকে একটু আদর করো দেখি। তিলু তার সুন্দর মুখখানি খোকনের মুখের কাছে নিয়ে গিয়ে কানের মাকড়ি দুলিয়ে দুলিয়ে অনবদ্য ভঙ্গিতে আদর করতে লাগলো। ও খোকন, ও সনলু, তুমি কার খোকন, তুমি কার সনলু, কার মনকু, কার মানকু। সঙ্গে সঙ্গে খোকা মায়ের চুল ক্ষুদ্র একরত্তি হাতের মুঠো দিয়ে অক্ষম আকর্ষণে টেনে আনে। মায়ের মাথার লুটন্ত কালো চুলের কয়েক গাছি নিজের মুখের কাছে এনে খাবার চেষ্টা করলে। তারপর দন্তবিহীন একগাল হাসি হাসলে মায়ের মুখের দিকে চেয়ে। ভবানী বাণিজ্যে একবার আকাশের দিকে চাইলেন। নক্ষত্র খচিত অনন্ত আকাশ, নিচে এই মা ও ছেলের ছবি। অমনি স্নেহময়ী মা আছেন এই বিশ্ব প্রকৃতির মধ্যে লুকিয়ে। নইলে এই মা, এই স্নেহ এখানে থাকতো না। ভবানী বাণিজ্যে ভাবেন। ভবানী কত পথে পথে বেরিয়েছেন, কত পর্বতে সাধু সন্ন্যাসীর খোঁজ করেছেন, কত যোগাভ্যাস করেছেন। আজকাল এই মা ছেলের গভীর যোগাযোগের কাছে তাঁর সকল যোগ ভেসে গিয়েছে। অনুভূতি সর্বাশ্রয়ী, সর্বমঙ্গলকর সে অনুভূতির দ্বার পথে বিশ্বের রহস্য যেন সবটা চোখে পড়ল। ক্ষণশাশ্বতীর অমরত্ব আসা যাওয়ার পথের এই রেখাই যুগে যুগে কবি, ঋষি ও মরমী সাধকেরা খোঁজেননি কি?
তিনি আছেন তাই এই মা আছে, ছেলে আছে, ফুল আছে, স্নেহ আছে, আত্মত্যাগ আছে, সেবা আছে, প্রেমিকা আছে, প্রেমিক আছে। ভবানীর মনে আছে তিনি একবার কানপুরে একজন প্রসিদ্ধ খেয়াল গায়কের গান শুনেছিলেন। তার নাম ছিল কানহাইয়ালাল সান্তারা। প্রসিদ্ধ গায়ক হনুমান দাসজির তিনি ছিলেন গুরু ভাই। স্থায়ীর বাণীটি শ্রোতাদের সামনে নিখুঁত পাকা সুরে শুনিয়ে দিয়ে তারপর এমন সুন্দর অলঙ্কার সৃষ্টি করতেন, এমন মধুর সুরলহরী ভেসে আসতো তাঁর কণ্ঠ থেকে সুরপুরের বীণা নিক্ষণের মতো, যে কতকাল আগে শুনলেও আজও যখনই চোখ বোঝেন ভবানী শুনতে পান 30 বছর আগে শোনা সেই অপূর্ব দরবারি কানাড়ার সুরপুঞ্জ। বড় শিল্পী সবার অলক্ষ্যে কখন যে মনোহরণ করেন, কখন তাঁর অমর বাণী দরদের সঙ্গে প্রবেশ করিয়ে দেন মানুষের অন্তরতম অন্তরটিতে। ভবানী বিস্মিত হয়ে উঠলেন। এই মা ও শিশুর মধ্যেও সেই অমর শিল্পীর বাণী অন্য ভাষায় লেখা আছে। কেউ পড়তে পারে, কেউ পারে না। বাইরে বাঁশ গাছে রাতচরা কি পাখি ডাকছে, জিওল গাছের বউলের মধু খেতে যাচ্ছে পাখিটা। জেলেরা আলোয় মাছ ধরছে, বাউড়ে ঠক ঠক শব্দ হচ্ছে তার। আলোয় মাছ ধরতে হলে নৌকার ওপর ঠক ঠক শব্দ করতে হয়, এ ভবানী বাণুজ্যে এদেশে এসে দেখছেন। বেশ দেশ, ইছামতির স্নিগ্ধ জলধারা তার মনের ওপরকার কত ময়লা ধুয়ে মুছে দিয়েছে। সংসারের রহস্য যারা প্রত্যক্ষ করতে ইচ্ছে করে তারা চোখ খুলে যেন বেড়ায় সব সময়। সংসার বর্জন করে নয়, সংসারে থেকেই সেই দৃষ্টি লাভ করতে পারার মন্ত্র ইছামতি যেন তাকে দান করে। কলস্বনা অমৃত ধারা বাহিনী ইছামতি, যে বাণী মনে নতুন আশা আনন্দ আনে না, সে আবার কোন ঈশ্বরের বাণী? তিলু বললে, সত্যি বলুন, কবে ভাত দেবেন? তুমিও যেমন, আমরা গরিব। তোমার বাপের বাড়ির মান বজায় রেখে দিতে গেলে কত লোককে নেমন্তন্ন করতে হবে, সে এক হই হই কাণ্ড হবে। আমি ঝামেলা পছন্দ করি নে। সব ঝামেলা আমি পোয়াবো, আপনাকে কিছু ভাবতেই হবে না। যা বোঝো করো। খরচ কেমন হবে? চাল ডাল আনবো বাপের বাড়ি থেকে, 2 টাকার তরকারি 1 গাড়ি হবে, 5খানা গুড় 5 শিকে, 1/2 মণ দুধ 1 টাকা, 1.5 মণ মাছ 15 টাকা। আবার কি? কত লোক খাবে? 200 লোক খাবে ওর মধ্যে। আমার হিসেব আছে, দাদার লোকজন খাওয়ানোর বাতিক আছে। বছরে যজ্ঞি লেগেই আছে আমাদের বাড়ি, 30 টাকার ওপর যাবে না। তুমি তো বলে খালাস, 30 টাকা সোজা টাকা। তোমার কি, বড় মানুষের মেয়ে, দিব্যি বলে বসলে। তিলু রাগ ভরে ঘাড় বাঁকিয়ে বললে, আমি শুনবো না, দিতেই হবে খোকার ভাত। নীলু কোথা থেকে এসে বললে, দেবেন না ভাত? তবে বিয়ে করবার শখ হয়েছিল কেন? ভবানী তিরস্কারের সুরে বললেন, তুমি কেন এখানে? আমাদের কথা হচ্ছে। নীলু বললে, আমারও বুঝি ছেলে নয়? বেশ, তাই কি? তাই এই খোকনের ভাত দিতে হবে সামনের দিনে। ভবানী বাণুজ্যের নবজাত পুত্রটির অন্নপ্রাশন। তিলু রাত্রে নাড়ু তৈরি করলে পাড়ার মেয়েদের সঙ্গে পুরো 5 ঝুড়ি। খোকা দেখতে খুব সুন্দর হয়েছে, যে দেখে সেই ভালোবাসে। তিলু খোকার জন্য 1 ছড়া সোনার হার গড়িয়ে দিয়েছে দাদাকে বলে। রাজারাম নিজের হাতে সোনার হার ছড়া ভাগ্নের গলায় পরিয়ে দিলেন। তিলুদের অবস্থা এমন কিছু নয়, তবুও গ্রামের কাউকে ভবানী বাণুজ্যে বাদ দিলেন না। আগের দিন পাড়ার মেয়েরা এসে পর্বত প্রমাণ তরকারি কুটতে বসল। সারা রাত জেগে সবাই মাছ কাটলে ও ভাজলে।
গ্রামের কুশি ঠাকরুন ওস্তাদ রাঁধুনি। শেষ রাতে এসে তিনি রান্না চাপালেন। মুখুজ্জেদের বিধবা বউ ও ঠাকরুন তাঁকে সাহায্য করতে লাগলেন। ভাত রান্না হলো, কিন্তু বাইরে লম্বা বান কেটে। আর ছিরুরায় এবং হরিনাপিত বাকি মাছ কুটে ঝুরি করে বাইরের বানে নিয়ে এলো ভাজিয়ে নিতে। ভাত যারা রান্না করছিল তারা হাঁকিয়ে দিয়ে বললে, এখন তাদের সময় নেই, নিজেরা বান কেটে মাছ ভাজুক গিয়ে। এই কথা নিয়ে দুই দলে ঘোর তর্ক ও ঝগড়া। বৃদ্ধ বীরেশ্বর চক্রবর্তী এসে দু দলের ঝগড়া মিটিয়ে দিলেন শেষে। রাজারামের এক দূরসম্পর্কের ভাইপো সম্প্রতি কলকাতা থেকে এসেছে। সেখানে সে আমুটি কোম্পানির কুঠিতে নকল নবিশ, গলায় পইতে মালার মতো জড়িয়ে রাঙা গামছা কাঁধে সে রান্নার তদারক করে বেড়াচ্ছিল। বড় চালের কথাবার্তা বলে, হাত পা নেড়ে গল্প করছিল। কলকাতায় একরকম তেল উঠেছে, সাহেবরা জ্বালায়, তাকে মেটে তেল বলে। সাহেবরা জ্বালায় বাড়িতে, বড় দুর্গন্ধ। রূপচাঁদ মুখুজ্জে বললেন, পিদিম জলে? না, সাহেব বাড়িতে বাতিতে জ্বলে, কাঁচ বসানো, সে এখানে কে আনবে, অনেক দাম। হরিরায় বললেন, আমাদের কাছে কলকাতা কলকাতা করো না, কলকাতায় যা আছে তা আগে আসবে আমাদের নীলকুঠিতে। এদের মতো সাহেব কলকাতায় নেই। না, নেই। কলকাতার কি দেখেছ তুমি? কখনো গেলে না তো? নৌকা করে চলো, নিয়ে যাব। আচ্ছা, নাকি কলের গাড়ি উঠেছে সাহেবদের দেশে? নীলকুঠির নদের চাঁদমণ্ডল শুনেছে ছোট সাহেবের মুখে। ওদের দেশ থেকে নাকি কাগজে ছেপে ছবি পাঠিয়েছে। কলের গাড়ি। ভবানী বাণিজ্যে খোকাকে কোলে নিয়ে পাড়া প্রদক্ষিণ করতে চললেন। পেছনে পেছনে স্বয়ং রাজারাম চললেন ফুল আর খই ছড়াতে ছড়াতে। দিনুমুচি ঢোল বাজাতে বাজাতে চলল, বাঁশি বাজাতে বাজাতে চলল তার ছেলে। রায়পাড়া, ঘোষপাড়া ও পুবের পাড়া ঘুরে এলেন ভবানী বাণিজ্যে অতটুকু শিশুকে কোলে করে নিয়ে। বাড়ি বাড়ি শাঁখ বাজতে লাগলো। মেয়েরা ঝুঁকে দেখতে এলো খোকাকে। ব্রাহ্মণ ভোজনের সময় নিমন্ত্রিতদের মধ্যে পরস্পর প্রতিযোগিতা হতে লাগলো। কে কত কলাইয়ের ডাল খেতে পারে, কে কত মাছ খেতে পারে। মিষ্টি শুধু নারকেল নাড়ু। খেতে বসে অনেকে বললেন, এমন নারকেলের নাড়ু তারা অনেক কাল খাননি। অন্য কোনো মিষ্টির রেওয়াজ ছিল না দেশে। এক একজন লোক 7-8 গন্ডা নারকেল নাড়ু আর অতগুলো অন্নপ্রাশনের জন্য ভাজা আনন্দ নাড়ু উড়িয়ে দিলে অনায়াসে। ব্রাহ্মণ ভোজন প্রায় শেষ হয়েছে। এমন সময় কুখ্যাত হলাপেকে বাড়িতে ঢুকে সাষ্টাঙ্গে প্রণাম করলে ভবানী বাণিজ্যকে। ভবানী ওকে চিনতেন না, নবাগত লোক এ গ্রামে। অন্য সকলে তাকে খুব খাতির করতে লাগলো। রাজারাম বললেন, এসো বাবা হলধর, বাবা বসো। ফণী চক্রবর্তী বললেন, বাবা হলধর, শরীর গতিক ভালো? দুর্দান্ত ডাকাতের সর্দার, রণপা পরে 40 ক্রোশ রাস্তা রাতারাতি পার হওয়ার ওস্তাদ, অগুন্তি নরহত্যাকারী ও লুটেরা। সম্প্রতি জেল ফেরত হলাপেকে সবিনয়ে হাত জোর করে বললে, আপনাদের শ্রীচরণের আশীর্বাদে বাবা ঠাকুর। কবে এলে? এলাম শনিবার বেনবেলা বাবা ঠাকুর। আজ এখানে 2টো পেরসাদ পাবো ব্রাহ্মণের পাতের। হ্যাঁ হ্যাঁ বাবা, বসো। হলাপেকে নীলকুঠির কোর্টের বিচারে ডাকাতির অপরাধে 3 বৎসর জেলে প্রেরিত হয়েছিল। গ্রামের লোকে সভয়ে দেখলে সে খালাস পেয়ে ফিরেছে। ওর চেহারা দেখবার মতো বটে। যেমন লম্বা তেমনি কালো দশাশই সাজোয়ান পুরুষ। এক হাতে বনবন করে ঢেঁকি ঘোরাতে পারে। অমন লাঠির ওস্তাদ এ দেশে নেই। একেবারে নির্ভীক। নীলকুঠির মুডি সাহেবের টমটম গাড়ি উল্টে দিয়েছিল ঘোড়ামারির মাঠের ধারে। তবে ভরসা এই দেবদ্বি যে নাকি
ওর অগাধ ভক্তি। ব্রাহ্মণের বাড়ি সে ডাকাতি করেছে বলে শোনা যায়নি, যদিও এ কথায় খুব বেশি ভরসা পান না এ অঞ্চলের ব্রাহ্মণেরা। হলাপেকে খেতে বসলে সবাই তাকে ঘিরে দাঁড়ালো। সবাই বলতে লাগলো, বাবা হলধর, ভালো করে খাও। হলধর অবশ্যই বলবার আবশ্যক রাখলে না কারো। 2 কাঠা চালের ভাত, 2 হাঁড়ি কলাইয়ের ডাল, 1 হাঁড়ি পায়েস, 18 গন্ডা নারকেলের নাড়ু, 1 খোরা অম্বল আর 2 ঘটি জল খেয়ে সে ভোজন পর্ব সমাধা করলে। তারপর বললে, খোকার মুখ দেখব। তিলু শুনে ভয় পেয়ে বললে, ও মা, ও খুনে ডাকাত, ওর সামনে খোকারে বার করব না আমি। শেষ পর্যন্ত ভবানী বাড়ুজ্যে নিজে খোকাকে কোলে নিয়ে হলাপেকের কোলে তুলে দিতেই সে গাঁট থেকে 1 ছোরা সোনার হার বের করে খোকারে গলায় পরিয়ে দিয়ে বললে, আমার আর কিছু নেই দাদা ভাই, এ ছেলে তোমারে দিলাম, নারায়ণের সেবা হলো আমার। ভবানী সন্দিগ্ধ দৃষ্টিতে হার ছড়ার দিকে চেয়ে বললেন, না, এ হার তুমি দিও না। দামি জিনিসটা কেন দেবে, বরং কিছু মিষ্টি কিনে দাও। হলাপেকে হেসে বললে, বাবা ঠাকুর, আপনি যা ভাবছেন তা নয়, এ লুটের মাল নয়। আমার ঘরের মানুষের গলার হার ছিল, তিনি স্বর্গে গিয়েছে আজ 22-23 বছর। আমার ভিটেতে ভাঁড়ের মধ্যে পোঁতা ছিল, কাল এরে তুলে তেঁতুল দিয়ে মেজেছি। অনেক পাপ করেছি জীবনে, ব্রাহ্মণকে আমি মানি নে বাবা ঠাকুর। সব দুষ্টু, খোকা ঠাকুর নিষ্পাপ নারায়ণ, ওর গলায় হার পরিয়ে আমার পরকালের কাজ হলো, আশীর্বাদ করুন। উপস্থিত সকলে খুব বাহবা দিলে হলাপেকে। ভবানী নিজেকে বিপন্ন বোধ করলেন বড়। তিলুকে নিয়ে এসে দেখাতে তিলুও বললে, এ আপনি ওকে ফেরত দিন, খোকনের গলায় ও দিতি মন সরে না। নেবে না বলিনি ভাবছ, মনে কষ্ট পাবে, হাত জোর করে বললে। বলুক গে, আপনি ফেরত দিয়ে আসুন। সে আর হয় না, যতই পাপী হোক, নত হয়ে যখন মাপ চায়, নিজের ভুল বুঝতে পারে, তার ওপর রাগ করি কি করে? না হয় এরপরে হাড় ভেঙে সোনা গলিয়ে কোনো সৎ কাজে দান করলেই হবে। তিলু আর কোনো প্রতিবাদ করলে না, কিন্তু তার মুখ দেখে মনে হলো সে মন খুলে সায় দিচ্ছে না এই প্রস্তাবে। হলাপেকে সেই দিনটি থেকে রোজ আসতে আরম্ভ করলে ভবানী বাড়ুজ্যের কাছে। কোনো কথা বলে না, শুধু একবার খোকনকে দেখে চলে যায়। একদিন ভবানী বললেন, শোনো হে, বসো। সামান্য বৃষ্টি হয়েছে বিকেলে, ভিজে বাতাসে বকুল ফুলের গন্ধ। হলাপেকে এসে বসে নিজের হাতে তামাক সেজে ভবানী বাড়ুজ্যেকে দিলে। এখানে সে যখনই এসে বসে, তখন যেন সে অন্যরকম লোক হয়ে যায়। নিজের মুখে নিজের কৃত নানা অপরাধের কথা বলে, কিন্তু গর্বের সুরে নয়, একটি ক্ষীণ অনুতাপের সুর বরং ধরা পড়ে ওর গলায়। বাবা ঠাকুর, যা করে ফেলেছি তার আর কি করব। সেবার গোসাই বাড়ির দোতলায় উঠলাম বাঁশ দিয়ে। ছাদে উঠে দেখি স্বামী স্ত্রী শুয়ে আছে। স্বামী তেমনি জোয়ান, আমারে মারতে এলো বর্ষা তুলে। মারলাম লাঠি ছুঁড়ে, মেয়েটা আগে মলো। স্বামী ঘুরে পড়ল, মুখে থান থান রক্ত উঠতে লাগলো। দুজনেই সাবার। বলো কি? হ্যাঁ বাবা ঠাকুর, যা করে ফেলেছি তা বলতে দোষ কি? তখন যৌবন বয়স ছিল, এত বসতাম না। এখন বুঝতে পেরে কষ্ট পাই মনে। রনপা চলো কেমন, কত দূর যাও? এখন আর তত চড়ি নে। সেবার হলুদ পুকুরি ঘোষেদের বাড়ি লুট করে রাত দুপুরের সময় রনপা চড়িয়ে বেরোলাম। ভোরের আগে নিজের গাঁয়ে ফিরেলাম। 11 কোষ রাস্তা, ওর চেয়ে বেশি যাও না? একবার 15 কোষ পর্যন্ত গিলাম। নন্দীপুর থেকে কামার পেঁড়ে, মুর্শিদ মোড়লের গোলা বাড়ি। এইবার ওসব ছেড়ে দাও, ভগবানের নাম করো।
তাই তো আপনার কাছে যাতায়াত করি বাবা ঠাকুর। আপনাকে দেখে কেমন হয়েছে মনে জানি নে, মনটা কেমন করে ওঠে আপনাকে দেখলি। একটা উপায় হবেই আপনার এখানে এলি, মনটা বলে। উপায় হবে? অন্যায় কাজ একেবারে ছেড়ে না দিলে কিন্তু কিছুই করতে পারা যাবে না, বলে দিচ্ছি। হলাপেকে হঠাৎ ভবানী বাণুজ্যের পা ছুঁয়ে বললে, আপনার দয়া বাবা ঠাকুর, আপনার আশীর্বাদে হলধর জম কেউ ডরায় না। রনপা চড়িয়ে জমের মুন্ডু কেটে আনতে পারি, যেমন সেবার এনেলাম ঘোরের ডাঙ্গার তুষ্টুকলের মুন্ডু। শুনবেন সে গল্প? হলাপেকে অট্টহাস্য করে উঠল। ভবানী বাণুজ্যে দেখতে পেলেন পরকালের ভয়ে কাতর ভীরু হলধর ঘোষকে নয়, নির্ভীক দুর্জয় অমিত তেজ হলাপেকে, যে মানুষের মুন্ডু নিয়ে খেলা করেছে যেমন কিনা ছেলেপেলেরা খেলে পিটুলির ফল নিয়ে। এই বিশালকায় বিশাল ভুজ হলাপেকে মোহমুদগড়ের শ্লোক শুনবার জন্যে তৈরি নেই। নরহন্তা দস্যু আসলে যা তাই আছে। শুধুই সাহিত্যপ্রেমী, আজকের পাঠ এ পর্যন্তই। আবার পরবর্তী পর্বে ইছামতি উপন্যাসটির অংশবিশেষ আপনাদের পাঠ করে শোনাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলতে থাকুক সাহিত্য পাঠের আসর গল্প গেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। বিদায় নেবার আগে আবারও অনুরোধ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আপনাদের আমাদের এই পরিবেশনা কেমন লাগলো আপনারা দয়া করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি করে আমাদের উৎসাহ বৃদ্ধি করতে ভুলবেন না। ধন্যবাদ।